আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নিজের জমিতে মিলল কৃষকের রক্তাক্ত মরদেহ। চট্টগ্রামের মিরসরায় নিজের ফসলি জমি থেকে চৌধুরী মিয়া নামের এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে একটি ইটভাটা সংলগ্ন ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর জানাবো তিতাস নদীতে ভেসে উঠল নিখোঁজ যুবকের মরদেহ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাম উপজেলায় তিতাস নদী থেকে মোহাম্মদ আলী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বিকেলে উপজেলার থানা ঘাট সংলগ্ন তিতাস নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম মোহাম্মদ আলী ২৮, উপজেলার সলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের নজরুল মিয়ার ছেলে। এদিকে চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা। চট্টগ্রামের আউজানে আব্দুল মজিব ৫৭ নামের যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ ৬টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়া হাট বাজারে ইউনিয়ন পরিষদের পাশেই এই ঘটনা ঘটে। জানাবো আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেপ্তারের নির্দেশ। রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে রেঞ্জাধীন ৮ জেলার পুলিশ সুপারের প্রতি বিশেষ নির্দেশনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার। রাজধানীর হাজারীবাগে স্কুল ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সিয়াম নামের এক যুবক। এই ঘটনার পর এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। কিছুক্ষণ পরই তাকে পুলিশ গ্রেপ্তার করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নিজের জমিতে মিলল কৃষকের রক্তাক্ত মরদেহ। চট্টগ্রামের মিরসরায় নিজের ফসলি জমি থেকে চৌধুরী মিয়া নামের এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজারে উত্তর পাশে একটি ইটভাটা সংলগ্ন ফসলি জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত চৌধুরী মিয়া ৪০, দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি এলাকার বাসিন্দা। জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেছেন, ঠাকুরদিঘি এলাকায় কৃষি জমি থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে বলতে পারবো। হঠাৎ করে সারা দেশ জুড়ে এই ধরনের হত্যা, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ড অনেক গুণ বেড়ে গিয়েছে। দেশের মানুষ যে নিরাপত্তার আশা নিয়ে একটি রাজনৈতিক সরকারের কথা ভেবেছিল, সেটি আসলে বাস্তবে হচ্ছে না। কারণ সারা দেশ জুড়ে সহিংসতা এতটাই বেড়ে গেছে যে সারা দেশেই অসংখ্য জায়গায় মানুষের রক্তাক্ত মরদেহ পাওয়া যাচ্ছে। এটি বাংলাদেশের জন্য অশনি সংকেত এবং বাংলাদেশ দুর্নীতিতে আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। এই বিষয়টি আসলে ভবিষ্যতে দেখা যাবে। বাংলাদেশকে আরও বেশি দুর্নীতিতে এগিয়ে যেতে দেখা যাবে, এমন বিষয় এখন ধীরে ধীরে পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশে প্রায় প্রতিদিনই অসংখ্য মানুষকে এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। এই হত্যাকাণ্ড আসলে প্রতিনিয়ত যেভাবে ঘটছে, সেই ঘটার বিষয়গুলো সামনে আসতে সবাই চমকে উঠছে। কারণ এই ধরনের হত্যাকাণ্ড অতীতে খুব কমই ঘটেছে। আবার নতুন এই সরকার আসার সঙ্গে সঙ্গে সারা দেশ জুড়ে এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো এতটাই বৃদ্ধি পাচ্ছে যে সবাই এখন অনেক বেশি আতঙ্কিত। তিতাস নদীতে ভেসে উঠল নিখোঁজ যুবকের মরদেহ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তিতাস নদী থেকে মোহাম্মদ আলী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ পুলিশের সদস্যরা
উক্ত মরদেহটি উদ্ধার করেছে। পুলিশ সূত্র থেকে জানা গেছে, বিকেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা 999 নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন মিয়া নিজেই ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে কাপড়-চোপড় দেখে মরদেহ শনাক্ত করে। পরিবার জানিয়েছে, মোহাম্মদ আলী গত 3 দিন ধরে নিখোঁজ ছিলেন। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি। সারা দেশ জুড়ে বিএনপি ক্ষমতা আসার পর থেকেই যে রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে, এই কর্মকাণ্ড নিয়েই সারা দেশের মানুষ অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। এই কর্মকাণ্ডগুলো এমন বিষয়গুলো এখন ঘটছে যে দেশের মানুষ এখন অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। তারা বলছে যে তারা এই ধরনের হত্যাকাণ্ড এবং এই জঘন্য কর্মকাণ্ডগুলো থেকে মুক্ত হতে চায়। সেজন্য সরকারের প্রতি তাদের উদাত্ত আহ্বান যে সারা দেশে যে খুনোখুনি মারামারি হচ্ছে সেগুলো থেকে এখনই সবাইকে বেরিয়ে নিয়ে আসতে হবে। দেশের জনতা মনে করে যে এই প্রক্রিয়াগুলো চলতে থাকলে তাহলে বাংলাদেশ আবারও সেই দুর্নীতিতে বিশ্বে চ্যাম্পিয়ন হয়ে যাবে, এমন একটি আশঙ্কার কথা সাধারণ জনতা নিশ্চিত করেছে। তবে মূল বিষয়গুলো আসলে কি হবে, কোন দিকে যাবে বাংলাদেশ, সেটি সময় বলে দিবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে প্রতিহিংসার পরিমাণই সবথেকে বেশি। এই প্রতিহিংসার মধ্য দিয়ে বিগত 17 বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিএনপি ও অন্যান্য দলের নেতৃত্ববৃন্দদের উপর হামলা করেছে, হত্যা করেছে, কিন্তু এখন সেগুলোরই মূলত প্রতিশোধ নিচ্ছে বিএনপি বা জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশিরভাগ জায়গায় এই হামলার শিকার হচ্ছে। তাদের মূল টার্গেট ছিল বিএনপি ক্ষমতায় আসলে হয়তো আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে, কিন্তু প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে না। এখন বিভিন্ন জায়গায় বরঞ্চ আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা বেশি হামলার শিকার হচ্ছে। চট্টগ্রামে বিএনপির যুবদল নেতাকে গুলি করে হত্যা। চট্টগ্রামের রাউজানে আব্দুল মজিব 57 নামে বিএনপির যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে আজ সন্ধ্যা 6টার দিকে উপজেলার পূর্বজরা ইউনিয়নের আলিমিয়ার হাট বাজার ইউনিয়ন পরিষদের পাশে ঘটনা ঘটে। নিহত মজিব পূর্ব গুজরা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মোনাফের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। স্থানীয় পর্যায়ে তিনি বিয়ের ঘটক হিসেবে পরিচিত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র থেকে এই তথ্য জানা গেছে। সন্ধ্যা 6টার দিকে মজিবরের সঙ্গে দুইজনের তর্ক হয়। এর প্রায় 10 থেকে 15 মিনিট পর দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সারা দেশ জুড়ে বিএনপির এই রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে। তাই তারা বিএনপির নেতৃত্ববৃন্দদের যেখানে পাচ্ছে সেখানেই তাদের উপর হামলা চালানো হচ্ছে এবং তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এর আগে বিএনপির কার্যালয়ও গুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা। এই ঘটনার পর বিএনপিও নতুন করে তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। নতুন করে তাদের এই কার্যালয়গুলোকে গুড়িয়ে দেওয়ার পরই এমন কার্যক্রম শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেপ্তারের নির্দেশ। রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে রেঞ্জাধীন 8 জেলার পুলিশ সুপারদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রাজশাহী রেঞ্জ ডিআইজির মোহাম্মদ শাহজাহানের স্বাক্ষরিত এক চিঠিতে সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্দেশনাটিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সহ সংশ্লিষ্ট সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে যেন দ্রুততম সময়ের মধ্যে আটক করা হয় সে বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। যারা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ রয়েছেন এবং যারা সন্ত্রাসী ও রাহাজানি কর্মকাণ্ডের মধ্য দিয়ে যাচ্ছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে পুলিশের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে যে সারা দেশ জুড়ে একইভাবে রাষ্ট্র চলতে থাকবে। আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিলেন বিগত সময়ে যারা হত্যা, গুম, রাহাজানি সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এই ব্যাপারগুলো নিয়ে সবাই ইতিমধ্যে
মধ্যেই এসব বিষয়গুলো নিয়ে কথা বলবে, কাজ করবে এবং এই বিষয়গুলোকে খুবই দ্রুততার সঙ্গে সবকিছু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে নিয়ে আবারও দ্রুততম সময়ের মধ্যে এগিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং এই নির্দেশনাই জারি করা হয়েছে। তবে শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কি আদতে দেশে থাকতে পারবে কিংবা তাদেরকে জেলেই থাকতে হবে? মূলত তারা প্রায় ২ বছর ধরেই জেলখানায় বন্দী রয়েছে। বিভিন্ন জায়গাগুলো থেকে দেখা গেছে এসব বিষয়। নতুন করে যদি আবার এই ধরনের কর্মকাণ্ড শুরু হয় তাহলে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা আসলে যাবে কোথায়?